আমি তো 10টা ডিসির মধ্যে 8টা ডিসি সাহেব আমার সাথে কথা বলার আগে প্রথম কথা বলে ভাই আমি কিন্তু বিএনপি করছি। আজকে হেলাল ভাই, আপনি জানেন আপনার মুখ চেনা লোক যারা এখন প্রশ্নে আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার মুখ চেনা, আপনি জানেন যে তারা ছাত্রদল করছে, তাদের কেউ কেউ আপনার ধরে হলে সিট পড়া বলি ভাই, আমি একটা কথা বলি ভাই খালিদ ভাই, বাংলাদেশ যখন ৭১-এর স্বাধীনতা হলো এরপরে বাংলাদেশ যে সমস্ত লোক যে সামরিকীকরণ হয়েছিল, মিলিটারাইজেশন হয়েছিল, একই সাথে পলিটিসাইজেশন হয়েছিল, রাজনীতিকরণ হয়েছিল। বাংলাদেশের লোক কোনো না কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাই না? ছাত্রদল করলে সে বিশেষ পরীক্ষায় পাশ করলে অফিসার হতে পারবে না, এটা কিন্তু ঠিক না, এটা একটা অন্যায্য কথা। আমার বক্তব্য হলো যে গত ১৭ বছরে বিএনপি সমর্থন করে বা বিএনপির মতবাদে বিশ্বাসী এরকম হাজারের মতো নেতাকর্মী অফিসারদেরকে আপনার ওএসডি করা হয়েছে, কর্মচ্যুতি করা হয়েছে, চাকরি থেকে বরখাস্ত হয়েছে। ৫ই আগস্টের পরে আপনি মাত্র হয়তো 30 থেকে 40%কে আপনি ওএসডি মুক্ত করে সংযুক্ত করেছেন। বিএনপির সমর্থিত কোনো লোক এখনো পদায়ন হয়নি, অথচ বা নিয়োগও পায়নি। অথচ আপনি জানেন যে এই যে ডিসি নিয়োগের কথা বললেন, বাংলাদেশের 64টা জেলার ডিসি নিয়োগে এই যে নতুন রাজনৈতিক দল তখনও তারা হয়ে ওঠেনি, তাদের যে দৌরাত্ম্য ছিল, যে নিয়োগ বাণিজ্য পত্রিকা এসেছিল 64টা জেলার ডিসি নিয়োগের পত্রিকা, সমস্ত নিউজ আপনি জানেন যে কি পরিমাণ দৌরত্ব হয়েছিল। এবং বাংলাদেশের সমস্ত পদায়নে তাদের যে ভূমিকা রয়েছে, যেহেতু তারা সরকারে রয়েছে, এখানে বিএনপির আপনার কোন লোক এখনো পদায়ন বা মনোনয়ন হয়নি। আর আপনি বলছেন যে বিএনপির যদি কোনো লোক কোথাও পদায়ন বা নিয়োগ পেয়ে থাকে সেই লোকটার যোগ্যতা আছে কিনা, আপনি বিএনপি করছে সমর্থন করে, সে তার সমর্থন করে বিধায় তিনি যে পদায়ন পাবেন না, নিয়োগ পাবেন, এটা ঠিক না। তারপরে আমি বলছি যে আমাদের যত লোকের কর্মচ্যুতি হয়েছিল, ওএসডি হয়েছিল, তার 30 থেকে 40% লোক কেবল সংযুক্ত হয়েছে, এখনো পদায়ন বা কিছুতে যায়নি। সচিবদের মধ্যে সেটা বলছি। হেলাল ভাই, এখন যারা সচিব আছেন তাদের সচিবদের মধ্যে সব আপনাদের লোক না? না, এটা এখন তো সব চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন আপনি, সব আমাদের লোক হবে কেন? সব তো চুক্তিভিত্তিক নিয়োগ। মানে ইসমাইল জবিউল্লাহ ভাইরে জিজ্ঞেস করি তো নিয়োগ দেওয়া হচ্ছে সব, তাই তো? এটা তো আপনি একটা মানে কথা বললেন, এটা কি আসলে সত্য কথা? আমার তো মনে তাই। আমি তো সচিব, কারণ ইসমাইল জবিউল্লাহ ভাই খুবই মানে আমি চাকরিতে থাকার সময় উনি চাকরিতে ছিলেন, খুবই সম্মানিত একজন সচিব। তিনি আবার বিএনপির রাজনীতিও করেছেন পরে, এবং তিনি জানেন সবাইকে আলাদা আলাদা করে। আমি শুনেছি সিনিয়র কোনো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সাথে পরামর্শ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। তাহলে সরকারের যে 3 জন উপদেষ্টা রয়েছে এনসিপির, বা সরকার নিজে কেন এটা করছে? দোষটা তো সরকারের, এখানে বিএনপির তারা সরকার চালাচ্ছে, আপনার বর্তমান যে নতুন রাজনৈতিক দল তারা, এবং ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে। তিনি যদি বিএনপির সাথে যোগাযোগ করে, এই দোষটা কি বিএনপির? তবে আমার কাছে যে তথ্য আছে এই কথাটা সর্বৈব সত্য কথা না। যেমন ওই যে আদিব বলল যে এনসিপির সাথে কিন্তু আমরা কথা বলবো না, এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলছি সময় ফুরিয়ে যায়নি, সময় চলে যায়নি, আমরা আলোচনা করব। আর ওরা যে বিক্ষিপ্ত আলোচনা করছে এইটা বলছি এই জন্য, দেখেন যে ওরা বলছে যে আপনার কি সংস্কার চাই, আমরা বলছি সংস্কার চাই, কিন্তু সংস্কার যে ধীর গতি, সংস্কারের যে স্লো মোশন, এইটার জন্য তারা কোনো প্রতিবাদ করছে না যে কেন সংস্কার ধীর গতিতে হচ্ছে। সংস্কার চাচ্ছে যত জোরে উচ্চস্বরে, যখন সংস্কার যে হচ্ছে না, দৃশ্যমান কিছু হচ্ছে না, তার জন্য তত উচ্চস্বরে কিন্তু কথা বলছে না। এটা একটা সন্দেহজনক বিষয় না? তারপরে বলছে যে এই ফ্যাসিবাদের তারা বিচার চায়, এটা তারা বলছে। আমরাও বিচার চাই, আমরা নির্দিষ্ট করে বলেছি যে কিভাবে কি করতে হবে, কিন্তু এরা বিচার চাই। আবার প্রান্তিক পর্যায়ে যখন কমিটি গঠন করা হয় তাদের, তখন এই ফ্যাসিবাদের, এই মাফিয়াদের কিন্তু রিহ্যাবিলিটেশন প্রান্তিক পর্যায়ে হয়। অন্যান্য ধর্ম রাজনৈতিক দল এই কাজে জড়িত। কত বড় প্যারাডক্স! আপনি কি বললেন এখন আওয়ামী লীগের বিচার, আপনি নিচে হেলাল ভাই, আপনি কি বললেন? আমরা একটু আদিব সাহেবের কাছে যাই, কিন্তু আপনি এটা কি বললেন? এখন যদি আওয়ামী লীগের 5 জন সাবেক মন্ত্রী বিএনপিতে জয়েন করতে চায়, আপনারা নেবেন না তাদের দলে? না, এখন শোনেন, আমরা বলছি যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল হিসেবে তার নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপি, সবচেয়ে স্পষ্ট পজিশন এনসিপির আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার। বিএনপি বা জামাতের অবস্থান স্পষ্ট পজিশন, বিএনপির স্পষ্ট পজিশন যে আওয়ামী লীগ যে জেনোসাইডের সাথে জড়িত, যে অফেন্সের সাথে তারা জড়িত, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, যে মানি লন্ডারিং সাথে জড়িত, তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালসের বিচার হতে হবে। আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হতে হবে। এবং আওয়ামী লীগ নামে কোন দল আপনার যদি রাজনীতি করে তাহলে ফ্যাসিবাদের একটি জাগরণ হবে। আমরা এই ব্যাপারে স্পষ্ট। কিন্তু আমি বলছি শুধু এনসিপি না, আমাদের যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারা যখন প্রান্তিক পর্যায়ে আপনার কমিটিগুলো করে, তখন কিন্তু তারা তাদের শক্তি সঞ্চয় করবার জন্য এই পলাতক মাফিয়াদেরকে রিহ্যাবিলিটেশন করছে। আপনারা তো পলাতক মাফিয়াদের সীমানার ওই পারে দিয়ে আসছে টাকা নিয়ে।
পলাতক মাফিয়াদের কি করবেন এখন? ফালাই দিবেন বঙ্গোপসাগরে? কেউ না কারো না কারো দলে তো যাবে, ওদের দলে না গেলে আপনাদের দলে আসবে, বিচার হবে, আপনাদের দলে আসবে, তো বিচার তো হবেই, বিচার হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তারা দলে যেতে পারবে না। আবার আপনি আপনার দলে যোগদান করাবেন এবং আপনি বলবেন, যেমন সাবজিস আলম বলছে যে কম অপরাধ, বেশি অপরাধ, মাঝারি অপরাধ, তাদেরকে দলে নেওয়া হবে। হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো আবার। আমি কিন্তু দেখেছি সীমান্ত এলাকায় আওয়ামী লীগের লোকজন যারা পার হয়েছে তারা বিএনপির লোকজনকে টাকা দিয়ে পার হয়েছে, এমন গুজবও আছে। এটা গুজব কিনা সত্য কিনা আমি জানি না। না না না, দেখেন আওয়ামী লীগের যে সমস্ত লোক তো পালিয়ে গেছে, আমরা তো প্রথমেই প্রশ্ন তুলেছি যে এই লোকগুলো পালালো কিভাবে? আপনাদেরকে টাকা দিয়া, আমাদের প্রশ্ন তুলেছি, আপনাদেরকে টাকা দিয়া। হেলাল ভাই, আপনাদেরকে টাকা দিয়া। আপনি খুলনা অঞ্চলে এত জনপ্রিয় নেতা, আপনি জিজ্ঞেস করে দেখেন সাতক্ষীরা যশোরে কি হয়েছে। হেলাল ভাই, আপনি প্লিজ জিজ্ঞেস করে দেখেন, আমি আসতেছি আপনার কাছে, আপনি এখনই জিজ্ঞেস করেন সাতক্ষীরা যশোর দিয়ে যারা পালাইছে তারা বিএনপি লোকজনের টাকা দিচ্ছে কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন, স্থানীয় বিএনপি লোকজন। তাহলে সরকার সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে না। সরকার তো অত বড় না বিএনপির মতো, বিএনপি তো সরকারের চেয়ে বড়। তাহলে সরকার কি চাচ্ছে? সরকার তাহলে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, সরকার কি তাহলে এই ডক্টর ইউনূস সরকার যেভাবে এক্সপোজার দিচ্ছে তার নিজের ব্যাপারে, যেভাবে নিজের অপরিহার্যতা তুলে ধরছে, তাহলে কি আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান? আমার কাছে এই প্রশ্ন উঠে আসবে। আচ্ছা, এই প্রশ্নে আমরা একটু আদিবের কাছে যাই। আদিব, জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি খেয়াল করেছেন যে আমি দুইটা জিনিস একটু বলতে চাই, যে এই যে ধরেন ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মধ্যে থেকে বিভিন্ন রকম দুর্নীতি, গত কয় মাসে তো 7-8 মাস মাত্র আসছে, এই 7-8 মাসের মধ্যে তো কম হইল না, এপিএস উমুক তুমুক। আপনি কি মনে করেন না আপনাদের সাথে যারা আপনাদের সহযোদ্ধা ছিল, সেই সহযোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা জনাব মাহফুজ, তাদের এখনই পদত্যাগ করে আসলে দলের মধ্যে চলে আসা উচিত, নাকি তারা সরকারের থেকে তারা আপনাদের জন্য কি উপকার করতেছেন সেইটা কি একটু আপনি বলবেন, বা সরকারে কেন তারা এখন অপরিহার্য সেটা কি একটু বলবেন? কারণ তারা যত বেশি সরকারে থাকবেন এই ধরনের অভিযোগ অনেক বেশি উঠবে, এবং আমরা সাদা বাংলা আমরা এটা দেখতে পাবো, যখনই আপনারা সংস্কারের কথা বলবেন, নির্বাচন দীর্ঘায়িত করার কথা বলবেন, আমরা বুঝবো যে আপনারা কোনো না কোনোভাবে টাকা পয়সা কামাচ্ছেন, দুর্নীতি করতেছেন, এর জন্য বেশি সময় থাকতেছেন, পরে গিয়া আপনারা একটা ঘোলাটে পরিস্থিতিতে আপনারা এটা নির্বাচন করতে চান, তার জন্য আপনারা গণপরিষদের কথা বলেন, এখন আরেকবার স্থানীয় সরকারের কথা বলেন, নির্বাচন পেছানোর কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু যদি জবাব দিতেন। হ্যাঁ খালেদ ভাই, আপনার প্রশ্ন দুটির আগে আমি একটি বিষয় হেলাল ভাইয়ের বিষয় একটু বলতে চাই। তিনি বলেছেন যে বিএনপি গণহত্যার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায় এবং একই সাথে সংস্কার চায়, কিন্তু আপনি গত এক সপ্তাহ এবং এক মাসে বিএনপির যতগুলো লিয়াজু কমিটির যতগুলো রাজনৈতিক দলের সাথে বসার শেষে আপনি দেখবেন হেডলাইন গুলো দেখলে একই হেডলাইন। ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হেফাজত ইসলাম, ডিসেম্বরের আগে বিএনপির সাথে নির্বাচনে একমত গণ অধিকার পরিষদ, ডিসেম্বরের আগে নির্বাচনে বিএনপির সাথে একমত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এই যে ধরেন শিরোনামগুলো এবং তাদের লিয়াজু কমিটির আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু হয়েছে দলগুলোকে বলছে যে আপনারা হচ্ছে ডিসেম্বরের আগে নির্বাচন চাবেন কিনা। এবং আরেকটি খুবই দুঃখজনক বিষয় যেটা আমরা দেখেছিলাম, যে হেফাজত ইসলাম তারা নিজের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, এবং বিএনপির সাথে যখন বসছে তখন নিউজে আসলো যে বিএনপির থেকে যে প্রেস রিলিজ বা যেটা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের আগেও হেফাজত এবং বিএনপি হচ্ছে নির্বাচন চান। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে হেফাজত ইসলাম তারা মানে প্রেস রিলিজে সেটা প্রতিবাদ করেছে যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, তারা নির্বাচন বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করে না। তাহলে একটি মাত্র দ্বিপক্ষীয় একটি বৈঠকে যেখানে অন্য একটি দলের নামে নির্বাচনের আলোচনা হয় নাই, কিন্তু সেটিকে মিডিয়ার মাধ্যমে নির্বাচন করেছে, যেহেতু হেফাজত ইসলাম এখন নির্বাচনের আগে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি, হেলাল ভাই যেটা বলছেন যে বিএনপি গণহত্যার বিচার চায় কিংবা হচ্ছে সংস্কার চায়, কিন্তু তাদের রাজনৈতিক তৎপরতা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, কিভাবে নির্বাচনকে দ্রুত করা যায় কিংবা নির্বাচনের দিকে বাকি দলগুলোকে এক ধরনের বাধ্য করে কিংবা প্রলোভন দেখে নানাভাবে হচ্ছে দলগুলোকে এনসিপির বাহিরে সকল দলকে তাদের নিজস্ব বলয় নিয়ে এসে একটি বড় ধরনের জোট কিংবা করে দেন হচ্ছে আপনার এটিকে এনসিপিকে এক ধরনের প্রতিপক্ষ হিসাবে তারা দেখছে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব সুস্পষ্ট যে তাদের যে বলা সেটার সাথে এটার আসলে মিল নেই। এবার আপনি যে বিষয়টি বলেছেন যে সরকারের থেকে তাদের দুজন কি লাভ হচ্ছে, দেখেন আমাদের এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং যারা আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংগঠিত ছিলেন এবং সংগঠিত ছিলেন না তারাও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। বর্তমানে সরকারে দুজন উপদেষ্টা আছেন, জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। বিষয়টি এরকম কখনই নয় যে তারা দুজন সরকারে আছেন সেখান থেকে তাদের একটি রাজনৈতিক দল করবেন কিংবা আমার প্রশ্ন হচ্ছে এখানে দুইটা বিষয় স্পষ্টভাবে, যদি এনসিপি রাজনৈতিক দল হিসাবে তার সম্ভাবনাময় হয় তাহলে তারা এনসিপিতে যোগদান করবেন, তারা তো বিএনপিতে যোগদান করতে পারেন, বিএনপি যদি তাদেরকে এর থেকে আরো ভালো যদি কোনো ধরনের রাজনৈতিক ভাবে হচ্ছে আকৃষ্ট করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যদি আবার বিপরীত দিকে যদি হতে পারে যে তারা রাজনৈতিক সরকারের থেকে খুব সুনাম সফল করেছেন এবং তারা